এই দুদিনে হয়তো আপনার মনে বেশ কিছু চেঞ্জেস হয়েছে। আর দুদিনে অনেক প্রশ্ন আপনার মনে জেগেছে, যে প্রশ্নগুলোর আজকে অনেক অনেক উত্তর পাবেন, অনেক কিছু উত্তর পাবেন। আর বিশেষ করে আপনি যে সেক্টরে কাজ করতে চাইছেন, যে ব্রডার পারপাসে কাজ করতে চাইছেন, সেই ব্রডার পারপাসে আপনাকে প্রচুর হেল্প করবে, দারুণ ভাবে হেল্প করবে। আপনি দেখবেন সেশন করার পর। আর ডেফিনেটলি আপনি দুদিন পরে বুঝতেই পেরেছেন যে কতটা পাওয়ারফুল হতে পারে এই সেশন। আর আজকে তো আরো পাওয়ারফুল হবে। অবশ্যই, অবশ্যই। কারণ আমার কখনো উদ্দেশ্য নয় যে আমি আমার মানে প্রমোশন করব, এটা নয়। আমার মেন উদ্দেশ্য, মেন পারপাস হলো, তবে আপনাদের মতো মানুষ যদি যুক্ত না হয় তখন তো সেই পারপাস ফুলফিল হবে না। আমার মেন পারপাস হলো এই সায়েন্সকে স্প্রেড করা, এর মাধ্যমে মানুষ ভালো থাকতে পারে, অন্য কোনো উপায় নেই। মানুষের স্বাস্থ্য বলুন, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস, এই সব কিছু ডিপেন্ড করছে আমাদের মাইন্ডের ওপর। যদি বলেন হেলথ কি করে, দেখুন, আমাদের মনে যদি কোনো ভয় হয়, অটোমেটিক আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে। কিন্তু সেটা আমাদের মাইন্ডের ক্ষমতা আছে, আমাদের ইন্টারনাল পোটেনশিয়াল আছে সেটাকে রিকভারি করার। এই কদিন আগেই আমারই এক মানে বলতে পারেন বান্ধবী, তিনি কানাডাতে থাকেন, তিনি এই সায়েন্স শিখেছেন। তো তার সাথে আমার কথা হচ্ছিল, আমার থেকেও পরামর্শ নেন। তার সাথে আমার কথা হচ্ছিল, তার হঠাৎ করে শরীরে ইচিং শুরু হয়েছে, মানে প্রচন্ড চুলকানি শুরু হয়েছে। তো কোনোভাবেই মেডিসিনেও কাজ করছে না, হঠাৎ করে শুরু হয়েছে। আর তো তীব্র জ্বালা, যেন মানে গোটা শরীর জ্বলছে, কোনো মতে অতিষ্ঠ হয়ে উঠেছে। তো এই সায়েন্সের কিছু টেকনিক তিনি অ্যাপ্লাই করে বলছে এত ফাস্ট আমি রিলিফ পেয়েছে কল্পনাও করতে পারবেন না। তো দেখুন এটা কি, এর পাওয়ারটাই এটা। আপনি মাইন্ডকে কি কমান্ড দিচ্ছেন, আপনার অনুভূতিগুলো কি, তার উপর ডিপেন্ড করছে। আপনি কোন সিচুয়েশনটাকে খারাপ দেখবেন, কোন সিচুয়েশনটাকে ভালো দেখবেন। দিস ইজ ইয়োর পারসেপশন, আপনার পারসেপশন, অন্য কিছু না। যে সিচুয়েশনটা মানে রেকর্ডিং হচ্ছে তাও আমি বলি, এই যে ধরুন আরজিকর ঘটনা নিয়ে যা কিছু চলছে, ভালো খারাপ বেশ কিছু মানুষ কিন্তু ঘটনাটাকে হয়তো খারাপ বলছে না, কিন্তু তার প্রসেসটাকে খারাপ বলছেন। আবার বেশ কিছু মানুষ এর সুবিচারের জন্য সত্যি নড়ছে, বেশ কিছু মানুষ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য নড়ছে। ইয়েস অর নো, ঠিক কিনা? তো এই একদম, একদম, একদম ঠিক। তো এইগুলো হচ্ছে কি বলতো, পারসেপশন, অন্য কিছু না। এগুলো আমাদের এমন একটা এক একটা পারসিভ করে নিয়ে আমরা, মানে সিম্পল একটা দেখুন, যদি ধরুন আপনি দেখছেন, আপনি একটু অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, আর সামনে একটা দেখলেন দড়ি পড়ে আছে, দড়িটা একটু আঁকা বাঁকা পড়ে আছে, ঠিক বোঝা যাচ্ছে না কি। আপনি দেখে কিন্তু শক পাবেন যে তাই তো, সাফ কিনা, আর আপনার আচরণ সেইভাবেই হবে কিন্তু। আবার ধরুন যে দড়ি, সামনে একটা দড়ি টাঙানো আছে, আপনি জানেন প্রত্যেকদিন দেখেন দড়ি টাঙানো আছে, তো সেখানে সেই দড়ির ওপর একটা সাপ আছে, কিন্তু আপনার মাইন্ডের পারসেপশন কি এটা দড়ি, আপনি সেটাকে দড়ি ভেবে ধরেও নিতে পারেন। একদম। আরো ভালো করে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে, দেখুন, আমাদের মতো কিছু মানুষই দেখবেন বাঘের সাথে খেলা করছে, বাঘকে পোষ মানিয়েছে, সিংহের সাথে খেলা করছে। কি, তার কি সিংহের চেয়ে বেশি বল বলে? না, একদমই নয়। তার আত্মবিশ্বাস এতটাই যে আমি, এ আমাকে কিছু করতে পারবে না, এরা আমি বন্ধু হয়ে উঠতে পারি। জাস্ট এই পারসেপশন। খুব ভালো করে দেখবেন পোল ভোল্ট দেওয়া, এই যে পোল ভোল্ট, মানে একটা ডান্ডার ওপরে জাম্প করে অনেক হাই জাম্প করে পেরোতে হয়। এই পোল ভোল্টে খুব ভালো করে ভেবে দেখবেন, মানে আমার তো মানে মনে হয় হুম। তাই তো, কিভাবে এটা সম্ভব, এরকম ওটার উপর এসে দৌড়ে এসে এরকম করে লাগিয়ে ওর উপর ভর করে জাম্প করে সেটা আবার বেঁকে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? কিন্তু দেখুন কত মানুষ সেগুলোকে ইজি করছে, তারা টার্গেট বাড়াচ্ছে, দিন দিন আরো হাইটে জাম্প করছে, তাই না? একদম। উই ক্যান উইন অল দ্য থিংস ইন আওয়ার লাইফ থ্রু আওয়ার মাইন্ড পাওয়ার। তবে এটাকে ইউজ করতে জানতে হবে। আমার জার্নি আমি একটুখানি বলে নি, মানে বললে সুবিধা হবে যে
আমি জাস্ট এটা কেন আপনাদের সামনে এত জোর দিয়ে নিয়ে আসছি, আমার লাইফেও প্রচুর হার্ডলস আছে, প্রচুর। মানে আমি আমার একসঙ্গে 4টে ইনস্টিটিউটের ডাইরেক্টর ছিলাম আমি, 4টে ইনস্টিটিউট অ্যাট এ টাইম ক্লোজ হয়ে যায়, অ্যাট এ টাইম। তার মানে বুঝতে পারছেন কি হিউজ পরিমাণে ডেপথে চলে যায় আমার, মানে স্বাভাবিকভাবে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে যায়। সেখান থেকে আমার শারীরিক ইয়ে শুরু হয়। তো সবকিছু মিলিয়ে মানে ইভেন মানে আমি তখন দেখতে পাই যে আমার সামনে কোনো রাস্তা খোলা নেই, একমাত্র একটি রাস্তা খোলা, সেটা হচ্ছে সুইসাইড। আই কমিটেড টু সুইসাইড, বাট সামহাউ আই রিয়েলাইজ দ্যাট what I will get actually in my life if I go for suicide, আমি কি পাবো জীবনে? তো লাস্ট একটা চান্স আমি নেবো না? ওটা তো আমার শেষ অপশন আছে, আমি লাস্ট একটা চান্স নেবো না? তো সেই টাইমে দেখুন মাইন্ড আমাদের সার্চ যখন করে না, তখন আমি সার্চ করছিলাম যে মাইন্ড অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এত কিছু আমার জীবনে হঠাৎ করে ঘটলোই কেন, কি ব্যাপার, আমার মাইন্ডই বা এরকম এত, আমার যার মধ্যে এত ডিপ্রেশন, আমি এত ছাত্রছাত্রী নিয়ে কাজ করেছি, কলেজের একটা বড় পজিশনে ছিলাম, আপনাদের রায়গঞ্জে আমি একটা খুব বড় পজিশনে ছিলাম আমি। প্রিয়ঞ্জন দাস মুন্সির সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ ছিল, শ্রীকুমার মুখার্জির সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল, এত মানুষের সাথে আমি মিশেছি, তাহলে হঠাৎ করে কি হলো, আমার কেন লো কনফিডেন্স হয়ে গেল, আমি কেন ডিপ্রেশনে চলে যাচ্ছি, অ্যাংজাইটিতে চলে যাচ্ছি? তো মাইন্ড কিভাবে কাজ করে, আর এই কিউরিসিটি নিয়ে আমি এই সায়েন্স আমার কাছে আবির্ভূত হয় বলতে হয়, সার্চ করতে করতেই আবির্ভূত হয়। তখন আমি এটাকে নিয়ে স্টাডি করি, আর আমার জীবনে মিরাকুলাস ভাবে ট্রান্সফরমেশন ঘটে। তো তাই আমার প্রতিজ্ঞা, আমার পারপাস, এই সায়েন্স আপনাদের সামনে নিয়ে যাব, এবং আপনাদেরকেও আমি অনেক অনেক ভালো লাইফ প্রোভাইড করব, আপনারা নিজেরাই করবেন না। ঠিক আছে? তো যাই হোক, চলুন নেক্সট আমি শেয়ার করছি আজকের লার্নিং, খুব পাওয়ারফুল লার্নিং। আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্যাট? একদম। শুরু ওকে, করুন। স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? স্ক্রিন, হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, বলুন। বলছি হ্যাঁ, স্ক্রিন ক্লিয়ারলি? আসছে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, আসছে আসছে। চলুন প্রথমে দেখে নিই যে মাইন্ডসেট কি। আমি লাস্ট দিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি মাইন্ডসেট কি। মাইন্ডসেটই আমাদের হচ্ছে যে ফিল্টার, আমাদের মাইন্ড যেভাবে পারসিভ করে বা এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে জিনিসগুলো রিসিভ করে, তার মূল স্তম্ভ হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট যেরকম হবে সেইভাবেই পারসিভ হবে। তো এই মাইন্ডসেট কি? মাইন্ডসেটকে আমার ভাষায় আমি বলি স্পেকটাকলস, গ্লাস। আমরা চোখে একটা গ্লাস পরে আছি আমাদের অজান্তেই, আনকনসিয়াসলি এই গ্লাস আমরা পরে আছি আমাদের চোখে। আর এই গ্লাসই আমাদের অনেক সমস্যা করে তুলছে, আবার কখনো কখনো খুব ভালোও করে, ডেফিনেটলি। এরকম তো নয় খালি সব সময় সমস্যার মধ্যে ফেলে, এই গ্লাস আমাদেরকে ভালো কিছু দেখতেও সহযোগিতা করে। তো মাইন্ডসেট, মাইন্ডসেট হলো সেই গ্লাস যেটাকে খুব সাধারণ ভাষায় বলা হয় পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ, আমরা কোন চোখে দেখছি জিনিসটাকে, কোন অ্যাঙ্গেলে দেখছি, কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, খুব সাধারণ ভাষায়, কিন্তু এটা অনেক ডিপে হলো মাইন্ডসেট। তো মাইন্ডসেট কি কি নিয়ে গঠিত হয়? আমাদের বিলিফ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্সেস, মেটা প্রোগ্রাম, ফোকাস, ডিসিশন, ফিজিওলজি।
হ্যালো। 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 হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। মাঝে কেটে গেছিল। ওকে ওকে, অ্যাকচুয়ালি আপনি মানে আপনার কোনো কারণে টাওয়ার চলে যাওয়ার জন্য আপনি আউট হয়ে গেছিলেন হয়তো। ঠিক আছে। টাওয়ারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে হ্যাঁ, গেছিল। আমি আমি আরেকবার ওখান হ্যাঁ থেকেই শুরু করছি যেখান থেকে শুনতে পাননি। তো হ্যাঁ মাইন্ডসেট, হ্যাঁ হ্যাঁ মাইন্ডসেট কি হ্যাঁ। কি নিয়ে গঠিত, যে গ্লাস আমরা পড়ে আছি। এখানে আরেকটা কথা বলে নি। ধরুন আপনি, আমি, আপনার দুজন ফ্রেন্ড সব একসাথে আছি। তো পাশাপাশি একটা রুম আছে যে রুমে আমরা কোনোদিন প্রবেশ করিনি। আহ, সেই রুমে প্রবেশ করানোর আগে আমাদেরকে কি করা হলো, বিভিন্ন কালারের চশমা দেওয়া হলো। ধরুন আপনাকে রেড কালার দেওয়া হলো, আমাকে ব্লু কালার, আরেকজনকে গ্রিন কালার, আরেকজনকে ইয়েলো কালারের, ডিপ কালারের চশমা দেওয়া হলো। আর যে রুমটাতে আমরা প্রবেশ করিনি সেখানে কোনো একটা জিনিস রাখা আছে, তার রংটা সাদা। এবার সেই রুমে আমাদেরকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো যে আচ্ছা এই যে বস্তুটি আছে এর কালার কি, এর রংটা কি। তখন কিন্তু খুব সিম্পলি আমরা আমাদের মতো করে বলবো। আমরা কি বলবো? আমরা বলবো, আপনি যেহেতু রেড গ্লাস পরে আছেন আপনি বলবেন দিস ইজ রেড। আমি বলবো যে না, এটা অ্যাকচুয়ালি গ্রিন, এই সরি ব্লু, আমি ব্লু গ্লাস পরে আছি তো আমি ব্লু বলবো। যিনি গ্রিন গ্লাস পরে আছেন তিনি বলবেন এটা গ্রিন কালার, আর আরেকজন বলবেন যে এটা ইয়েলো কালার। তো কেন এই জিনিসটা কেন হয়, তার কারণই হলো মাইন্ডসেট। মাইন্ডসেট হলো সেই গ্লাস যেটা আমরা পরে আছি বিভিন্ন কালারে, খালি কালার নয়। এই মাইন্ডসেট এমনই জিনিস যে পাওয়ার, যেমন পাওয়ার গ্লাসে থাকে না, মাইনাস প্লাস, সেরকম পাওয়ারেরও ডিফারেন্স। আবার কারো কারো গ্লাস হচ্ছে, এই মাইন্ডসেট হচ্ছে ঘষা কাচের তৈরি। তাহলে বলুন, যে জিনিসটা আমরা দেখছি সামনে থেকে সেই জিনিসটাকে এই গ্লাস নিয়ে, এই মাইন্ডসেট নিয়ে আমরা কি সঠিকভাবে দেখতে পাবো? কখনোই না। তো এই মাইন্ডসেট গঠিত হয় কি কি নিয়ে? মেন মাইন্ডসেটের ডেফিনেশন হচ্ছে সেটস অফ বিলিফ। বাট ইট ইজ নট অনলি সেটস অফ বিলিফ, এখানে অনেক কিছু আছে। এখানে বেশ কিছু বস্তু কাজ করে, যেগুলো হচ্ছে বিলিভ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্সেস, মেটা প্রোগ্রাম, ফোকাস এবং ডিসিশন, তার সাথে সাথে আমাদের ফিজিওলজি। এই সব কিছু নিয়ে আমাদের মাইন্ডসেট গঠিত হয়। এই মাইন্ডসেট যখন এই জিনিসগুলো নিয়ে গঠিত হয় তখন একজনের বিলিফ, যদি সে কি বিলিফ হয়, তিনি যদি বিশ্বাস করেন যে আমার দ্বারা কিছু সম্ভব নয়, তাহলে সামান্য কিছু জিনিসেই তিনি তার কনফিডেন্স হারিয়ে ফেলবেন, আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। যার ভ্যালুস, গুরুত্ব নেগেটিভ জিনিসগুলোর প্রতি, তিনি সমস্ত জীবনে সবকিছু নেগেটিভিটি দেখতে পাবেন। যার পাস্ট এক্সপিরিয়েন্স ফেলিওর আছে, তিনি আগে গিয়েও ফেলিওর, ব্যর্থতাকে ভয় পাবেন। তিনি এগোতেই পারবেন না, কোনো কাজ, কোনো ডিসিশন নিতে পারবেন না, ব্যর্থতাকে ভয় পাবেন। নেক্সট হচ্ছে ফোকাস। ফোকাস কোন দিকে? আমাদের ফোকাস বলা হয় যে যেখানে আমাদের ফোকাস সেখানেই আমাদের এনার্জি ফ্লো করে। তো ফোকাস হচ্ছে এতটাই পাওয়ারফুল। তো ফোকাস যদি নেগেটিভিটির উপর থাকে, নেগেটিভ জিনিসগুলোর ওপর থাকে, নেগেটিভ কন্টেন্ট কনজিউম করাতে থাকে, তাহলে ডেফিনেটলি আমরা আমাদের জীবন থেকে ফোকাস হারাবো। আমাদের যে হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ এন্ড রিলেশনশিপ, এই সব কিছু থেকে ফোকাস হারিয়ে ফেলবো। ফোকাস সেরকম মেটা প্রোগ্রাম। মেটা প্রোগ্রাম কি? মেটা প্রোগ্রাম হচ্ছে হিডেন প্রোগ্রাম, যেটা আমি বারবার বলি যে আমার মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামের সম্বন্ধে বিশদে পড়ায়। এই মেটা প্রোগ্রাম গঠন হয় অ্যাকচুয়ালি প্রোগ্রামিং থেকে, মাতৃগর্ভ থেকে এই মেটা প্রোগ্রাম শুরু হয়। যেমন অভিমন্যুর গল্প শুনেছেন, যে মাতৃগর্ভে থাকাকালীন অর্জুন যখন সেই যুদ্ধের ব্যাখ্যা করছিলেন, তখন সে সেটাকে অ্যাডপ্ট করেছিল, তাই যুদ্ধ করতে যেতে পেরেছিল। তো আমরা সেটা গল্প হিসেবে জানি, কিন্তু রিয়েলিটি সায়েন্স বলছে হ্যাঁ এটা কারেক্ট। মাতৃগর্ভ থেকে একটা বাচ্চা ছেলের প্রোগ্রামিং শুরু হয়, আর সেটাই মেটা প্রোগ্রামিং। তারপরে ধীরে ধীরে তো এই প্রোগ্রামিং চলতেই থাকে। নেক্সট হচ্ছে ডিসিশন। আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি, যে মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত, সিদ্ধান্ত এমনই জিনিস, সিদ্ধান্ত কখনো ভুল ঠিক নয়। সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করার দায়িত্ব আমাদের। আমরা যে ডিসিশনই নিই সেই ডিসিশনকে, সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করার দায়িত্ব আমাদের। কিন্তু আমরা কি চিন্তা করি যে তাই তো এটা ভুল ডিসিশন নিয়ে নিলাম,
এইভাবে আমি এই জন্য ভুগছি আমার জীবনে? না, ডিসিশন সঠিক টাইমে সঠিক ডিসিশন নেওয়া, সেটাকে বলে ডিসিশন মেকিং ক্যাপাসিটি, সেটা ডেভেলপ করা। ঠিক আছে। আর নেক্সট হলো আমাদের ফিজিওলজিক্যাল স্টেট, আমাদের শারীরিক ভাবে আমরা কেমন আছি তার উপর ডিপেন্ড করে এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে জিনিসগুলো আমাদের মনে কি এফেক্ট ফেলবে এবং আমাদের ফিলিংস ইমোশনস এগুলো কি কাজ করবে। আর আমাদের যে 5টা এরিয়া লাইফের, তার উপর এই সমস্ত কিছু এফেক্ট ফেলে সরাসরি ডাইরেক্টলি। নেক্সট আসছি আমি, দেখুন তাহলে এখানে আমরা কি আমাদের সেলফ আইডেন্টিটি নিয়ে নাকি আমরা প্রজেক্টেড সেলফ নিয়ে বাঁচছি? আমরা দেখলাম যে আমরা একটা চশমা পরে আছি, যে চশমাটার মাধ্যমে আমরা রিয়েলিটির কাছে যেতে পারছি না, রিয়েলিটি থেকে দূরে আছি, এক্সটার্নাল ওয়ার্ল্ডে যা কিছু দেখছি তার থেকে আমরা দূরে আছি। তাহলে প্রজেক্টেড সেলফ বা সেলফ আইডেন্টিটি যেটা হয়, সেই আইডেন্টিটি কি আমাদের সত্যি আইডেন্টিটি নাকি এটা আমাদের প্রজেক্টেড সেলফ? সেটা নিয়ে আমরা বিশদে দেখব কি হয় অ্যাকচুয়ালি। যখন একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করে তখন সে কি পায় বেসিক্যালি? মা বাবার আদর যত্ন, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, পরিবারের লোকজন থেকে এই সব কিছু পায়, রিলেটিভদের কাছ থেকে এই সব কিছু পায়। তো যখন এই সব কিছু পায় তখন বাচ্চাটা অনেক খুশিতে থাকে, তার আত্মবিশ্বাসের কোনো অভাব হয় না। একটা বাচ্চাকে আপনি যদি ধরে ওপর দিকে ছোড়েন, সেই বাচ্চাটা কখনো ভাবে না যে আমাকে ছেড়ে দিতে পারে, আমি পড়ে যেতে পারি। হ্যালো, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, একটা বাচ্চাকে আপনি যখন ছেড়ে দেবেন, ধরুন উপরে এরকম ভাবে আমরা নাচাই না, বাচ্চাকে উপরে ছেড়ে দিই আবার ধরি, ওই বাচ্চাটা কিন্তু ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ সে, তার মধ্যে এই জিনিসগুলো নেই, সে তখন ভালোবাসা আদর যত্ন এইগুলোর মর্ম বোঝে। তার মধ্যে কোনো ভয় নেই, তার মধ্যে কোনো কনফিডেন্সের অভাব নেই, সে একদম। সেটাকে এনজয় করে, সে তখন হাসে দেখবেন, আর আমরা তত বেশি করে তাকে উপরে ছুড়ি। তো একটা বাচ্চা যখন মানে বেসিক্যালি জন্ম নেওয়ার পর থেকে 3-4 বছর অবধি, আমি বলছি 3-4 বছরের মধ্যে, সেই বাচ্চা কিন্তু আদর যত্ন ভালোবাসা মায়া মমতা এই সবগুলো অনুভূতি পায়। আর এই সময় বাচ্চার কনসাস মাইন্ড ডেভেলপ হয় না, অর্থাৎ যেটাকে যুক্তিবাদী মন বলে, লজিক্যাল মাইন্ড ডেভেলপ হয় না, কনসাস মাইন্ড সচেতন মন ডেভেলপ হয় না। তাই সে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে না যে মা কেন আমাকে ভালোবাসছে, মা কেন আমাকে রাগছে, সে এটা বোঝার চেষ্টা করে না। তার মধ্যে অনেক কিছু জানার আগ্রহটাই প্রকাশ পায়, সবকিছু সে কিউরিসিটি নিয়ে দেখে আর এগুলোকে এনজয় করে। তো 3 বছর পর থেকে ধীরে ধীরে কি হয়, তার কনসাস মাইন্ড ডেভেলপ হতে থাকে। আর তারপর থেকে যেটা হয় দেখুন, মানে ভালোভাবে এগুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করুন। তারপর থেকে কি একটু একটু করে তিরস্কার করা, সে যখন স্কুলে যেতে শুরু করে, বাচ্চার সাথে তুলনা করা, স্কুলের টিচাররা তাকে ক্রিটিসাইজ করে, তুই 0 পেয়েছিস, তুই মার্কস ভালো পাসনি, তুই ফেল করেছিস, তুই ফার্স্ট হতে পারলি না, ইত্যাদি তুলনা করা। ওই ছেলেটা তোর চেয়ে ভালো, রাম এক্স তোর চেয়ে ভালো, শ্যাম তোর চেয়ে ভালো, ইত্যাদি তুলনা করা, তাকে অবহেলা করা। সে একটা কোনো কথা বললো, বাবা আমি চকলেট খাবো, না না চকলেট খেতে হবে না, তাকে অবহেলা করা। সে হয়তো স্কুল থেকে ফিরে বাবা মাকে কিছু বলতে চাইছে, বাবা মা বলে এখন এখন নয়, এখন নয়, পরে শুনবো, কাজ আছে। অবহেলা করা, ভয় দেখানো যে একদম ওখানে যাবি না, ওখানে গেলে ভূত আছে পেত আছে, মানে এগুলো জাস্ট আগের, যদিও এখনো চলে, অনেক কিছু চলে। ফেলিওরের ভয় দেখানো, ভালো করে না পড়লে তুই কিছু করতে পারবি না, আরো অনেক অনেক রকম। তুই বৃষ্টিতে ভিজবি না, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে।
কোথায় এরকম লেখা আছে বা কি এর মানে যে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়? বহু ছেলে মেয়ে বৃষ্টিতে রেগুলার ভিজছে, একজন চাষি রেগুলার বৃষ্টিতে ভেজে, কোথায় শরীর খারাপ তো হয় না। বৃষ্টিতে ভেজার অর্থ কখনোই শরীর খারাপ নয়, আমরা মানে করে দিই। তো এই ধরনের বিভিন্ন ভয় দেখা, গুরুত্ব না দেওয়া তাকে। সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, সে হয়তো একটা কিছু দেখেছে, ধরুন রুমের মধ্যে সে একটা সাপ দেখেছে, সে বাবা মাকে বলতে যাচ্ছে, বাবা মা তখন অন্য কাজে ব্যস্ত, তুই থাম তো। তো তাকে গুরুত্ব নেওয়া না দেওয়া, অপমান করা বিভিন্ন কাজ, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কি পারিস কি, তুই গাধা ইত্যাদি, না না তোর কোনো মুরদ নেই, দেখবেন এগুলো হামেশাই এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। তো এই যে শব্দ ব্যবহার করা হচ্ছে, সেই শব্দগুলো কি করছে, তার অবচেতন মনে গিয়ে রেজিস্টার হচ্ছে। আর তখনই তার যে নিজস্ব সেলফ আইডেন্টিটি, এই সেলফ আইডেন্টিটি ভুলে গিয়ে তার প্রজেক্টেড সেলফ তৈরি হচ্ছে। সে তখন নিজেকে চেনা ভুলে গেছে, তার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস আর নেই। তার যে, তার মধ্যে যে রিসোর্সফুল স্টেটে থাকার যে ভালোবাসা বলুন, এক্সট্যাসি বলুন, জয়ফুল, কনফিডেন্স, হ্যাপিনেস, এই সমস্ত কিছু ধীরে ধীরে চলে যায়। তখন তার মধ্যে শুরু হয় আত্মবিশ্বাসের অভাব, অহংকার, ইগো, অহংকার, এইগুলো জন্ম নেয়। ভয়, ঘৃণা, ব্যর্থতার ভয়, সাফল্যের ভয়, সীমিত বিশ্বাস, বিলম্ব করা, প্রোক্রেস্টিনেট করা, যে তাই তো আমি করব, মা বাবা যদি আবার বকেন থাক তার চেয়ে করবো না, যদি আবার ভুল হয়, যদি মার খেতে হয়। তো এখান থেকে তার যে সেলফ আইডেন্টিটি সেটা পুরোপুরি হারিয়ে যায়, পুরোপুরি হারিয়ে গিয়ে কি হয়, প্রজেক্টেড সেলফ। তো এবার বলুন, এই প্রজেক্টেড সেলফ আর রিয়েল সেলফ কি কখনো এক? কখনোই এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা। প্রজেক্টেড সেলফে সেখানে বিভিন্ন নেগেটিভিটি আছে, সেখানে আত্মবিশ্বাসের অভাব, অহংকার, ইগো, ভয়, ঘৃণা, কম আত্মবিশ্বাস, ব্যর্থতার ভয়, বিলম্ব করা, ইত্যাদি নানা জিনিস নিয়ে তার এই মাইন্ডসেট গঠন হচ্ছে, প্রজেক্টেড সেলফ গঠন হচ্ছে। তো এই মাইন্ডসেট নিয়ে, এই প্রজেক্টেড সেলফ নিয়ে কখনো বড় কিছু করা সম্ভব? নাকি সেই মানুষটা তার যে 5টা এরিয়া অফ লাইফ আছে, সেই এরিয়া অফ লাইফ গুলোতে ভুগবে, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ এন্ড রিলেশনশিপ, হ্যাপিনেস, এই এরিয়াগুলোতে ভুগবেন। তো যার এত পোটেনশিয়াল ছিল, যার মধ্যে সবকিছু ছিল, সবকিছু নিয়ে ইউনিভার্স তাকে এইখানে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেককে ইউনিভার্স সবকিছু দিয়ে পাঠিয়েছেন। আমাদের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, আমাদের মধ্যেই অত্যন্ত শক্তিশালী ব্রেন আছে, যার মধ্যে 86 বিলিয়ন নিউরনস আছে। আমাদের মধ্যে সেই ব্রেনকে পরিচালনা করার মতো সবচেয়ে পাওয়ারফুল সফটওয়্যার ইনস্টল করা আছে। আমাদের মধ্যে অনুভূতি আছে, আবেগ আছে, সবকিছু আছে, আত্মবিশ্বাস আছে, ভালোবাসা আছে, সুখ আছে, শান্তি আছে। কিন্তু আমরা কি করি, এই যে আমাদের সব কিছু যেটা আমাদের মা বাবা, গুরুজন, শিক্ষক মহাশয়দের কাছে অ্যাডপ্ট করে করে আমরা আমাদের কি করছি, প্রজেক্টেড সেলফটাকে নষ্ট করে দিচ্ছি। আর সেই প্রজেক্টেড সেলফ থেকে আমরা আমাদের রিয়েল রিয়েল সেলফকে পুরোপুরি হারিয়ে ফেলছি। আর তাই আমাদের জীবনের যে বাধা, প্রতিবন্ধকতা, মেন্টাল ব্যারিয়ার শুরু হতে থাকে। আমাদের মধ্যে শুরু হয় উদ্বেগ, ভয়, সামান্য কিছু বাধা আসলেই আমরা উদ্বেগে চলে যাই, আমরা ভয় পাই। আমাদের মধ্যে শুরু হয় বিষণ্ণতা, একাকিত্ব, আমাদের মধ্যে স্ট্রেস ফিল হয়, কম আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসের অভাবে আমরা ভুগতে থাকি। কারণ আমরা নিজেরাই জানি না তো যে আমরা কি অ্যাকচুয়াল। আমরা তো প্রজেক্টেড সেলফ নিয়ে বাঁচছি, যেটা আমরা বারবার শুনেছি, আর সেটা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের পরিচয় হিসেবে গঠন হয়েছে। তোর দ্বারা কিছু হবে না, মা বলেছেন। সেই কথা মা হয়তো একবার বলেছেন, কিন্তু মাইন্ডের মধ্যে গাঁথা হয়ে আছে, আমার দ্বারা সত্যি তো কিছু হবে না, মা বলেছেন মানে আমি আর কি করে পারতে পারি, মা তো আমার জন্যই আমার জগৎ।
আমরা অজান্তে, আমাদের মা বাবা জানেন না এটা, তাদের অজান্তে এটা করেন। আমি মা বাবাকে এইভাবে দোষ দিচ্ছি না, আমরা প্যারেন্টিং জানি না, অথচ আমরা মা বাবার বাচ্চা হতে চাই। তো তারা তাদের অজান্তেই করেছে, কোনো ওই যে স্টেট অফ মাইন্ডের, আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড থেকে কোনো সময় বলে দিয়েছে, কিন্তু সেটা তো বাচ্চার মনে, আনকনসিয়াস মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে সেটা তো রেজিস্টার হয়ে আছে। তাহলে যখনই সেই বাচ্চা পরবর্তীকালে বড় হলো, সে কোনো কিছু করতে যাবে, তখনই তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব শুরু হবে, তার মধ্যে সীমিত বিশ্বাস শুরু হবে যে না, আর এগোনো যাবে না, আমি এগোতে পারবো না। তো এই সমস্ত কিছু মেন্টাল ব্যারিয়ার, এখানে আমি খালি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আরো বড় বড় মেন্টাল ব্যারিয়ার আছে। সেই মেন্টাল ব্যারিয়ার আমাদের সৃষ্টি হয়, আর তার ফলাফল কি? ব্যর্থতা, শারীরিক সমস্যা, জটিল শারীরিক সমস্যা। খালি এটা নয়, অনেক বড় গভীরের জিনিস আপনাকে বলছি। এই যে নেগেটিভ ইমোশন, ইগো, ইগো দেখা গেছে, ইগো, নেগেটিভ চিন্তা, এইগুলো ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির মূল কারণ। মেয়েরা জেনারেলি টোবাকো ইউজ করে না, তাহলে কি করে তাদের ক্যান্সার হয়? খুব ভালো করে ভেবে দেখবেন, সাইন্টিফিক্যালি আমি কথাগুলো বলছি। এর কারণ হলো ব্লকেজ অফ ইমোশন, নেগেটিভ ইমোশনস ইন আওয়ার বডি। আমাদের বডিতে নেগেটিভ ইমোশনস গুলো যখন ব্লকেজ হয়ে যায়, তখন সেটা জটিল রোগের সৃষ্টি করে। তো শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, মানসিক সমস্যা তো ব্যাপক মানুষ ভুগছেন। প্রায় 70% মানুষ মানসিক অসুস্থতায় ভুগছেন। উদ্বেগ, ভয়, বিষণ্ণতা, রাগ, দুঃখ, একাত্ম, স্যাডনেস, এই সব কিছুতে ভুগছেন। অপমান, এই যে অপমান, একজন মানুষকে ক্রিটিসাইজ করলো, সেই ক্রিটিসাইজ একবার করলো একটা মানুষ 10 বছর 20 বছর আগে, কিন্তু সেই ক্রিটিসিজম তার সারা জীবনের একটা বাধা হয়ে দাঁড়ানো, মেন্টাল ব্যারিয়ার হয়ে দাঁড়ালো। আর এখানে আরো বড় জিনিস হয় আত্মহত্যার চিন্তা। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা এগোচ্ছি, আর এখান থেকে যদি আমরা না বেরোতে পারি, তাহলে আমাদের জীবনে কখনো হ্যাপি ফিরে আসতে পারে না। আমরা ওয়েলদি হয়ে উঠতে পারি না, আমরা সম্পদশীল হয়ে উঠতে পারি না, আমাদের স্বাস্থ্য ভালো হতে পারে না, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, আমাদের রিলেশনশিপ কখনো ভালো হতে পারে না। একজন মানুষ ইগো নিয়ে, এইরকম নেগেটিভ একটা মাইন্ডসেট নিয়ে যখন আরেকটা পরিবারে যাবে, আরেকজনের সাথে মিশবে, তার দুজনের মাইন্ডসেট আলাদা, কখনো সেই সম্পর্ক ভালো হতে পারে? কখনোই ভালো হতে পারে না। সামান্য কারণে রাগারাগি হতে পারে, সামান্য কারণে কনফ্লিক্ট শুরু হতে পারে, তো হতে পারে না। তো এই মেন্টাল ব্যারিয়ার থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, আমাদের এই 5টা মূল এরিয়াজ অফ লাইফ, যে 5টা এরিয়া যদি ঠিক হয়ে যায়, আমরা সব দিক দিয়ে ব্যালেন্স, আমরা সবচেয়ে সাকসেসফুল মানুষ এই পৃথিবীতে হয়ে যেতে পারি। এরকম নয় যে আমি টাকা পয়সার অ্যামাউন্ট দিয়েই সাকসেস ইয়ে করছি না, আমি সব এতে গ্রোথ বলছি। হেলথ, ওয়েলথ, সাকসেস, ওয়েলথটা আলাদা, সাকসেস আলাদা। তো এই সব কিছু নেম অ্যান্ড ফেম সেখানেও আছে, সবকিছু দিক দিয়ে আমাদের ডেভেলপ হতে পারে। তো দেখুন, এরপরে আমরা জানবো হোয়াট আর দ্য মেন্টাল ব্যারিয়ার। মেন্টাল ব্যারিয়ার সম্বন্ধে যদিও আমি বলেছি, তাও এখানে দেখুন বেশ কিছু জিনিস আমি এখানে লিখে বোঝানোর চেষ্টা করেছি যাতে ভালোভাবে বুঝতে পারেন। সীমিত বিশ্বাস, সীমিত বিশ্বাস কি করে মানুষের? গভীর, এটা গভীর মনে বসে থাকে, এটা আমরা বুঝতে পারি না, কনসাসলি বুঝতে পারি না। আমরা ভাবি যে কি হচ্ছে, তাই তো একটা ইন্টারভিউ দিতে যাব, কেন এত ভয় লাগছে? কিন্তু গভীর মনে সেই বিশ্বাস, সেই কবে আমার গুরুজন বলেছেন তোর দ্বারা কিছু হবে না, তুই এত ভীতু, গভীর মনে সেই বিশ্বাস অ্যাডপ্ট করে নিয়েছি যে আমার দ্বারা কিছু হবে না। আর সেখান থেকেই যখন ইন্টারভিউ ফেস করতে যাচ্ছি, স্টেজে উঠতে যাচ্ছেন একজন মানুষ, তিনি ভয় পেয়ে যাচ্ছেন, তার হাত পা কাঁপছে। তো গভীর মনে এই বিশ্বাস বসে থাকে। বিশ্বাস কি? বিশ্বাস হচ্ছে আমরা যেটাকে মেনে নিই যে এটাই সত্যি বলে, কিন্তু তার জন্য কোনো প্রমাণও দরকার নেই। আমরা যেগুলোকে বিশ্বাস বলে মানছি, তার জন্য যে প্রমাণ দরকার বিশাল কিছু এরকম নয়, কিন্তু আমরা মেনে নিই যে এটাই সত্যি। তো সেই বিশ্বাস আমাদেরকে ব্যর্থতা দিকে ঠেলে নিয়ে যায়, সমস্ত কিছুতে ব্যর্থতা, তারপরে
কিরকম হয় যে আমি আমি ভুল করলে কি হবে, আমি যদি আবার লস করি কি হবে। তো এই সব কিছু নেতিবাচক চিন্তা, সব সময় নেতিবাচক চিন্তা চলে। আর নেতিবাচক চিন্তা পুরো একজন হতাশাবাদী মানুষ তৈরি করে। নেতিবাচক চিন্তা, তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হয়। তিনি যে কখনো কিছু করতে পারেন এটা বিশ্বাস করতে পারেন না একজন নেতিবাচক চিন্তা ভাবনার মানুষ। আর একজন নেতিবাচক চিন্তাধারার মানুষ তার সাথে যেটা কমিউনিকেট করে, সেলফ কমিউনিকেশন, অ্যাফার্মেশন, আপনারা শুনেছেন, এই অ্যাফার্মেশন কি চলে, নেগেটিভিটিতে বিশ্বাস। আর এগুলো তাকে আরো দুর্বল করে তোলে, দুর্বল থেকে দুর্বলতর করে তোলে। সে তখন নিজেকে বন্দি করে নিতে চায়, সমাজ থেকে, পরিবার থেকে নিজেকে আলাদা করে নিতে চায়। নেক্সট হচ্ছে অমীমাংসিত অতীতের অভিজ্ঞতা। বেশ কিছু অভিজ্ঞতা আমাদের আছে যেটার আমরা হয়তো রহস্য উদ্ধার করতে পারিনি, যে এটা আমার জীবনে কেন হয়েছে। সেখান থেকে, বা কখনো আমাদের জীবনে কোনো একটা নেতিবাচক ঘটনা ঘটেছে, সেখান থেকে আমাদের, বা কোনো ট্রমাটিক ইভেন্ট ঘটেছে, সেগুলো থেকে আমাদের মনের গভীরে, অবচেতন বা সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডের গভীরে আমরা মানে ভয় জন্মে যায়, আমাদের প্রতি বিশ্বাস, সেলফ আইডেন্টিটি আমাদের কমে যায়, সেলফ ইমেজ লো হয়ে যায়। নেক্সট হচ্ছে কি, বড় লক্ষ্য, যখনই এইগুলো হয়, সেলফ আইডেন্টিটি না থাকে, যখন আমরা প্রজেক্টেড সেলফ নিয়ে থাকি, তখন বড় কিছু করতে পারি এটাই বিশ্বাস করি না। স্পষ্ট বড় লক্ষ্য নিয়ে লক্ষ্যের কথা ভাবিও না, আর এগোতেও পারি না। আমরা ডিপেন্ডেবল হয়ে যাই অন্যের প্রতি, যে মা বাবা কি বলছেন, আমার বন্ধুরা কি করছে, বন্ধুরা ক্লারিক্যাল জবে পরীক্ষা দিচ্ছি, ওকে আমিও দেবো, বন্ধুরা প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ দিচ্ছে, আমিও দেবো। এটা কেন? কারণ তার আত্মবিশ্বাসের অভাবে, স্পষ্ট বড় লক্ষ্য না থাকায় তিনি সেইভাবেই এগোচ্ছেন। দৃষ্টিভঙ্গির অভাব, ঠিক ভুল বিচার করা, যে আমার জন্য কি, আমার পারপাস কি, আমার ভিশন কি, আমার মিশন কি, এই সব কিছু না বোঝা। কারণ নিজেকেই বোঝেন না, তো প্রজেক্টেড সেলফ নিয়ে তিনি বেঁচে আছেন। তো এই সমস্ত কিছু হলো মেন্টাল ব্যারিয়ার। আর এই মেন্টাল ব্যারিয়ার থেকে আমরা ইজিলি বেরোতে পারি। কিভাবে বেরোতে পারি? মেন্টাল ব্যারিয়ার আমাদের ব্রেন দিয়ে নয়, আমরা বেরোতে পারি শারীরিক শক্তি দিয়েও নয়, আমরা মেন্টাল ব্যারিয়ার বেরোতে পারি কেবলমাত্র আমাদের মন দ্বারা, জয় করতে পারি। আমি একটা ছোট্ট গল্প এখানে শোনাচ্ছি। আমি বলছিলাম পোল ভোল্টের কথা। তো একটা বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটা অলিম্পিকে দেখেছে পোল ভোল্ট দেওয়া। পোল ভোল্ট দেখে তার খুব ইন্টারেস্ট হয়েছে যে আমি পোল ভোল্ট দেবো, শিখবো। তো তার বাবা মার কাছে আড়ি ধরে, বাচ্চা বলতে 12-13 বছরের ছেলে, তার বাবা মায়ের কাছে আড়ি ধরে যে আমাকে পোল ভোল্ট কোথায় শেখানো হয়, আমাকে ভর্তি করতে হবে, আমি পোল ভোল্ট শিখবো। তো তার বাবা মা কি করেন, তাকে তার জেদ দেখে, তার আড়ি দেখে তাকে ভর্তি করেন একজন প্রফেশনাল কোচের কাছে, যে শিক্ষা দেন, তার কাছে ভর্তি করেন। তো এই বাচ্চাটি যখন যায় কোচের কাছে, রেগুলার কোচ তাকে কোচিং দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাচ্চাটা কোনো মতেই কোনো রকম উন্নতি হয় না। দিনের পর দিন কেটে যায়, সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, কিন্তু তার উন্নতি দেখতে পাচ্ছেন না কোচ। তো কোচ খুব চিন্তিত যে বাচ্চাটার মধ্যে এত আগ্রহ, অথচ এ অ্যাডপ্ট করতে পারছে না কেন, কি ব্যাপার। কোচ তাকে ডেকে বললেন যে তুমি অ্যাকচুয়ালি মানে তোমার অন্য কোনো বাধা নেই, তুমি পারবে। তোমার বাধা অ্যাকচুয়ালি তোমার মন। তুমি এই যে দেখছো উপরের যে ক্রস লাইনটা আছে বা ক্রস বারটা আছে, এটা তুমি মন থেকে আগে ক্রস করো, আর তোমার বডি তোমার বাকিটাকে ফলো করবে, তোমার শরীর এটাকে ফলো করবে, তুমি মন থেকে ক্রস করো। তো বাচ্চাটি গভীরে গিয়ে রাত্রিবেলায় শুয়ে শুয়ে মন থেকে ভিজুয়ালাইজ করছে যে হ্যাঁ, সে সত্যি ক্রস করছে, সে অলিম্পিকে গেছে, খেলছে, সে মন থেকে সেটা ক্রস করেছে। আর অটোমেটিক্যালি পরের দিন যখন সে ট্রেনিং এ এসছে, তার অনেক ইমপ্রুভমেন্ট। কেন? এবং সে
এক সপ্তাহের মধ্যে সেটা অ্যাডপ্ট করতে পেরেছে। কেন? তার কারণ তার যে ব্যারিয়ার ছিল সেটা মেন্টাল ব্যারিয়ার। হ্যালো? 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 হুম। তো চলুন, এটা কি ছিল? তার তার ছিল মেন্টাল ব্যারিয়ার, মানসিক বাধা। যে বাধা হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে ফেলা যায় না, যে বাধা কোনো মেডিসিন দিয়ে জয় করা যায় না, যে বাধা কোনো অস্ত্র শস্ত্র দিয়েও ভেঙে ফেলা যায় না, জয় করা যায় না। তো কোনো গায়ের জোর, শারীরিক শক্তিও যাকে ভেঙে ফেলতে পারে না, সেই বাধা অতিক্রম করা যায় একমাত্র আমাদের মাইন্ড দ্বারা, মন থেকে জয় করা যায়। আর কি হয়, তো এই বাধাকে ভেঙে ফেলতে গেলে কি দরকার? আমাদের ইনার স্ট্রেংথ, আমাদের যে ভেতরের শক্তি, ইনার স্ট্রেংথ ডেভেলপ করতে হবে। সেলফ আইডেন্টিটিকে রিয়েলাইজ করতে হবে, রিয়েল সেলফকে রিয়েলাইজ করতে হবে। তবেই আমরা এই বাধাকে ভেঙে ফেলতে পারি। তো এই ইনার স্ট্রেংথ কি দেখুন, ইনার স্ট্রেংথ হলো যে চ্যালেঞ্জ তো আমাদের জীবনে আছে, প্রত্যেকের জীবনে। আপনার, আমার, বিল গেটস, সচিন তেন্ডুলকর, সবার জীবনে চ্যালেঞ্জেস আছে। কিন্তু এই চ্যালেঞ্জেস গুলোকে আপনি কি ভাবে ফিল করবেন এবং কিভাবে রেসপন্ড করবেন, কি প্রতিক্রিয়া জানাবেন, সেটা ডিপেন্ড করছে আপনার ইনার স্ট্রেংথের ওপর। আপনি কি মনে করেন যে আপনার ইনার স্ট্রেংথ কতটা, সেই অনুযায়ী আপনি রেসপন্ড করেন কোনো বাধাকে। ওই যে বললাম, একজন বাঘকে পোষ মানাচ্ছে, তার সাথে খেলছে, আর আমাদের সামনে একটা বাঘ চলে আসলে, আমাদের থেকে 100 মিটার দূরে থাকলেও আমরা ভয় পেয়ে দৌড়বো, বা হয়তো মানে অজ্ঞানও হয়ে যেতে পারি। কেন? তার কারণ হচ্ছে এই যে আমাদের রেসপন্স। কেন? কারণ আমরা কি ফিল করি, আমাদের ইনার স্ট্রেংথ নেই, বাঘটা আমাদের খেয়ে নিতে পারে, মেরে ফেলতে পারে। তো হাউ ডু ইউ ফিল, কিভাবে আপনি ফিল করবেন এবং রেসপন্স করবেন, তার পুরোপুরি ডিপেন্ড করছে আপনার ইনার স্ট্রেংথের উপর। ওকে? হ্যাঁ, একদম। ফাইন। এবার দেখুন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি শেয়ার করি। একটা গাছ আমরা তো খুব যত্ন করে গাছ টবে লাগাই, জানেন। তো একটা গাছ আমরা টবে লাগিয়েছি, একটা ধরুন বট গাছ, তাকে নিয়ে এসে খুব হৃষ্টপুষ্ট, বেশ সুন্দর চারা দেখে তাকে নিয়ে এসে টবে লাগিয়েছি। আর দুটো পাশাপাশি গাছ ছিল, দুটো গাছ একসাথেই জন্মেছে, তো একটা গাছকে আমরা টবে লাগিয়েছি, আরেকটা গাছকে বাইরে খোলা আকাশের নিচে, যেখানে রোদ জল ঝড় পাবে, সেখানে আমরা লাগিয়েছি। দুটো গাছের তফাৎ বেশ। কি হবে? একটা গাছের গ্রোথ কম হবে, তার বয়স বাড়ছে ঠিকই, কিন্তু তার গ্রোথ কম হবে, তার ডালপালা এইসব কম ছাড়বে। কিন্তু যে গাছটা 5 বছর বাইরে লাগানো আছে, 5 বছর 10 বছর বাদে, সেই গাছটা বহু মানুষের শেল্টার হবে, বহু পশু পাখির শেল্টার হয়ে উঠবে। কেন? তার কারণ হচ্ছে বাইরে যে গাছটা লাগানো ছিল, সেই গাছটার ইনার স্ট্রেংথ ডেভেলপ হয়েছে, তার গ্রোথ ততটাই বেশি হয়েছে। সে রোদ জল ঝড় সবকিছু সহ্য করেছে, করে তার ইনার স্ট্রেংথ ডেভেলপ হয়েছে। আর যে গাছটা বাড়িতে লাগানো ছিল, তাকে কোনোদিন রোদ জল ঝড় এইসব কিছু সহ্য করতে হয়নি, এবং তার যে রুট, মূলগুলো, সেগুলোও বেশি বিস্তৃত হতে পারেনি। কেন? সে খোলা জায়গা পায়নি, তাকে একটা সীমিত জায়গার মধ্যে রাখা হয়েছে।
এবার দেখুন আমাদের জীবনেও সেরকম হচ্ছে, আমাদের জীবনে আমাদেরকে ছোট থেকে আটকে আটকে রাখা হয়। তো আমাদের ইনার স্ট্রেংথ ডেভেলপ হবে কি করে, আমরা বাইরের জগৎ সম্বন্ধে আমাদের পরিচিত হব কি করে, আমরা আমরা যে হার্ডেলস গুলো আছে সেই হার্ডেলস গুলোর সাথে তো আমরা পরিচিত নই। আমাদের প্র্যাকটিক্যাল লাইফ সম্বন্ধে আমাদেরকে কোথাও পড়ানো হয় না। আমাদেরকে পড়ানো হয় চাকরি পাওয়ার জন্য পড়তে হবে, কিন্তু কখনো কি বলা হয়েছে না নিজেকে ডেভেলপ করার জন্য পড়তে হবে? বলা হয় না। আমাদেরকে কখনো বলা হয় না যে চাকরিতে মানুষকে কি করে হ্যান্ডেল করতে হবে, সেটা কখনো শেখানো হয় না। আমাদেরকে শেখানো হয় না যে মানুষকে কি করে চিনতে হবে, মানুষের সাথে কি করে র্যাপও বিল্ড করতে হবে, বন্ধুত্ব করতে হবে, রিলেশনশিপ কিভাবে ভালো গড়ে তুলতে হবে, কখনো শেখানো হয় না। তাহলে আমাদেরকে একটা রুমের মধ্যে রাখা হয়েছে যেখানে সবকিছু দেওয়া হচ্ছে, অনেক দামি দামি ফুড দেওয়া হচ্ছে, খেলনা দেওয়া হচ্ছে, সবকিছু দেওয়া হচ্ছে, কিন্তু এই যে হার্ডলস যেটা এক্সটার্নাল ইয়েতে আছে সেটা তো আমরা পাচ্ছি না সেই লেভেলে। আমরা মাইন্ডকে বুঝতে পারছি না, মানুষজনের সাথে আরো ভালো মানে তাদেরকে অবজার্ভ করতে পারছি না, রিয়েল লাইফটা সম্বন্ধে বুঝতে পারছি না। আমাদেরকে আমাদের মা বাবা থেকে আরম্ভ করে প্রত্যেককে রিলেটিভরা এক্সপেক্ট করে যে আমরা প্রচুর টাকা রোজগার করব, কিন্তু যখন আপনি এক ছোটবেলায়, ছোটবেলা কেন, আপনার 18 বছর বা 10 থেকে 18 বছর বয়সে আপনি যখনই একটা টাকাতে হাত দিতে গেছেন, সঙ্গে সঙ্গে বাড়ির লোক বলেছে অর্থই অনর্থের মূল, টাকা হাত দেওয়া ভালো নয়। তো আপনার মাইন্ডে কি পারসিভ করেছেন যে তাহলে টাকা সত্যি জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে? আর আপনি যখন নিজেকে কর্মজীবনে নিয়ে প্রবেশ করালেন তখন টাকার জন্য দৌড়চ্ছেন, সে টাকা পাবেন কোথায়? যাকে আপনি মন থেকে বিশ্বাস করেন যে অর্থই অনর্থের মূল, সেই অর্থ আসবে কোথা থেকে? কখনো আসতে পারে না। হ্যাঁ আসতে পারে, যেটা মিনিমাম একটা অ্যামাউন্ট, যেটা মানে পরিশ্রমের লেভেলে আসতে পারে না। যে পরিশ্রম করছেন, যে ব্রেন লাগাচ্ছেন, যে মাইন্ড লাগাচ্ছেন, সেই লেভেলে কখনো আসতে পারে না। তো এই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কি করে? গ্রোথ। আপনি যখনই চ্যালেঞ্জকে অ্যাভয়েড করবেন তখন আপনি আপনার গ্রোথটাকেও অ্যাভয়েড করছেন, আপনি আপনার বৃদ্ধিকে অ্যাভয়েড করছেন। এই গাছটি বাড়িতে থেকে চ্যালেঞ্জ গুলোকে অ্যাভয়েড করেছে, রোদ জল ঝড় সে কিছু পায়নি, আর এই গাছটি সমস্ত চ্যালেঞ্জকে পেয়েছে, তাই সে ডিপ রুটেড হয়েছে, অনেকটা ডিপ রুটেড হয়েছে। ক্লিয়ার? আশা করি অনেকটা ক্লিয়ার হলো। ডিপ রুটেড হয়ে একটা গাছ কি করছে? বহু মানুষের শেল্টার হয়ে উঠেছে, বহু মানুষকে শেল্টার দিচ্ছে, বহু মানুষ তার আশ্রয়ে আশ্রয়ী, বহু পশু পাখি তার আশ্রয়ে আশ্রয়ী। তো কখনো চ্যালেঞ্জকে অ্যাভয়েড করতে নেই, চ্যালেঞ্জকে অ্যাভয়েড করা গ্রোথকে অ্যাভয়েড করা। তো আজকে যে মানুষটি তার, ধরুন আপনি সমস্ত কিছু টাইম থেকে ইয়ে করে এই সেশনে যোগ দিয়েছেন, আপনার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, কিন্তু বহু মানুষ আছে তারা এন্টারটেইন করছে কোথায়? সোশ্যাল মিডিয়াতে বসে আড্ডা দিচ্ছেন। তো এটা চ্যালেঞ্জ নিচ্ছেন না, আর চ্যালেঞ্জ না নেওয়া তাদের গ্রোথকে আটকে দিচ্ছে। যেমন এই গাছটি আর এই গাছটির তফাৎ, একটা টবের গাছ, বাড়িতে রাখা গাছ, আর একটা সেম দুটোই বেনিয়ান ট্রি, বট গাছ, অথচ দুটো তফাৎ 5-10 বছর পরে লক্ষ্য করা যায়, কি হিউজ ডিফারেন্স হয়। ওকে, তো এখানে আমি 7টা পাওয়ারফুল, যেমন আমি প্রমিস করেছিলাম যে 7টা পাওয়ারফুল লার্নিং শেয়ার করব,
যে 7টা জিনিসের উপর যদি ফোকাস করেন, সেই 7টা জিনিসের উপর কাজ করেন, তাহলে আভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটবে, ইনার স্ট্রেংথ ডেভেলপ হবে। এই 7টা জিনিস কি? প্র্যাকটিসিং সেলফ ডিসিপ্লিন, ডিসিপ্লিন হতে হবে। আজ তিন হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। আপনার আজকে একটু আপনার মনে নেটের হয় প্রবলেম নেটওয়ার্কটা আজকে ডিস্টার্ব করছে, তাই না? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, হ্যাঁ। হুম, তো দেখুন, আমি 7টা পয়েন্ট শেয়ার করব, যে 7টা পয়েন্ট যদি ঠিকঠাক করে মেনটেন করে চলেন, তাহলে ডেফিনেটলি ইনার স্ট্রেংথ ডেভেলপ হতেই হবে। তো এর প্রথমটা হলো আচ্ছা। প্র্যাকটিসিং সেলফ ডিসিপ্লিন, নিজেকে ডিসিপ্লিন হয়ে উঠতে হবে। আমি যখন যা খুশি করে বেড়াবো সেটা চলবে না, নিজেকে ডিসিপ্লিন হতে হবে। নিজেকে গ্রো করার কাজে আমি কতক্ষণ ব্যয় করব, আমি যদি মানে কি বলবো, আমাকে যদি কোনো লার্নিং নিতে হয়, সেই কাজে আমি নিজেকে কখনো কতক্ষণ ইনভেস্ট করব। আমি যে বিজনেস করি সেটা আমাকে আরো ভালো করে জানার জন্য, আমাকে যদি সাপোজ ফর এক্সাম্পল কম্পিউটার শিখতে হয়, আমি সেটা শিখবো। তো এগুলো সেলফ ডিসিপ্লিন। তো নিজেকে সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিস করতে হবে। আমাদের প্রত্যেকের কাছে 24 ঘন্টা টাইম আছে। এই 24 ঘন্টাকে যে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে, ডিসিপ্লিন ভাবে ব্যবহার করতে পারবে, সে ততটাই সাকসেস। বিল গেটস এর কাছেও 24 ঘন্টা টাইম, আমার কাছেও 24 ঘন্টা, আপনার কাছেও 24 ঘন্টা। কিন্তু এই 24 ঘন্টা আপনি কিভাবে ব্যবহার করছেন, এই 24 ঘন্টা আপনি আপনার মাইন্ডকে কিভাবে ব্যবহার করছেন, এর ওপর ডিপেন্ড করছে সাকসেসের লেভেল। তো ডিসিপ্লিন হয়ে, সেলফ ডিসিপ্লিন মেনটেন করে যদি এই 24 ঘন্টাকে নিজের মাইন্ডকে ব্যবহার করতে পারেন সঠিকভাবে, তাহলে ডেফিনেটলি আপনি ইনার স্ট্রেংথ ডেভেলপ হবে। নেক্সট হলো কনস্ট্যান্টলি মেক গোলস। গোল সেট করতে হবে। ছোট ছোট গোল সেট করুন, যে আগামীকাল কি করবেন, বা আগামী এক সপ্তাহে আপনি কি অ্যাচিভ করবেন, কি গোল আপনি অ্যাচিভ করতে পারেন। ছোট ছোট গোল সেট করুন আর সেগুলোকে অ্যাচিভ করুন। একসঙ্গে বিশাল বড় গোল সেট করতে হবে এরকম না, যে এক সপ্তাহে ওকে, সাপোজ ফর এক্সাম্পল যে আমার এই মাসে আর্নিং 30,000। তো আমি এই 30,000টাকে নেক্সট মান্থের এন্ডে আমি এটাকে 35,000 বা 40,000-এ নিয়ে যাব। তো নেক্সট গোল, এইসব গোল সেট করা। আর যখনই গোল সেট করবেন, সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড কিন্তু ব্যস্ত হবে যে এটাকে ম্যানিফেস্ট করা যায় কি করে, তার প্রসেস খুঁজবে। তো আমরা গোল সেট করি না বলে মাইন্ড প্রসেস খোঁজে না। মাইন্ডের কাছে সব অ্যান্সার আছে, কিন্তু প্রসেস করে না কেন? কারণ আমরা গোলই সেট করি না ঠিকঠাক। তো কনস্ট্যান্টলি গোল সেট করা। নেক্সট হচ্ছে পুশ ইয়োর সেলফ ডিসপাইট অফ অল অডস। অডস থাকবে, বাধা প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু নিজেকে পুশ করতে হবে। যখন অডস আসলো, ঠিক আছে আমি এখন আমার মন খারাপ, আমি বিছানায় শুয়ে থাকি না, মন খারাপ, আমি উঠে একটু হাঁটবো। এই অডস থেকে নিজেকে পুশ করতে হবে। একটা গাড়ি কোনো কারণে স্টার্ট হলো না, তার ব্যাটারি নেই, তো সেই গাড়িটা
বাইরে আসেন কি করবেন, তাকে পুশ করতে হয়, ঠেলতে হয়। ঠিক সেরকম যখন নিজের জীবনের গাড়ি, অর্থাৎ নিজের জীবনটা মনে হচ্ছে না আমি একাকিত্ব বোধ হচ্ছে বা স্যাডনেস আছে বা দুঃখ আছে, তখন কি থেমে যাবেন? না, তখনও পুশ করতে হবে। ওকে ঠিক আছে, কিছু না হোক আমি দুপা হাঁটবো, বাইরে গিয়ে কথা বলবো, তবেই তো স্টেট অফ মাইন্ডটা চেঞ্জ হবে। আনরিসোর্সফুল স্টেট থেকে আমরা রিসোর্সফুল স্টেটে যাব। তো পুশ ইয়োরসেলফ ডিসপাইট অফ অল অডস। নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, কানেক্ট ইয়োরসেলফ উইথ পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল, কানেক্ট ইয়োরসেলফ উইথ পোটেনশিয়াল নিয়ে আমি পরের স্লাইডে আলোচনা করব, জাস্ট পয়েন্টটা এখানে বললাম। নেক্সট হচ্ছে পজিটিভ সেলফ টক। দেখুন, অবজার্ভ করুন নিজে সারাদিনে কতগুলো নেগেটিভ সেলফ টক করেন, তাহলে বুঝতে পারবেন যে নিজের সাথে কি খেলছেন, কি করছেন। তার পরিবর্তে পজিটিভ সেলফ টক, যেমন আমি যা সাকসেস ক্রিয়েট করেছি এর বাইরে আমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন, এর বাইরে আমি করতে পারি, এর জায়গায়, এটা নেগেটিভ সেলফ টক। এর জায়গায় যদি সেলফ টক করেন আমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, আমি অনেক কিছু, অনেক বড় লেভেলের সাকসেস ক্রিয়েট করতে পারি। তো এই সেলফ টক আপনার মাইন্ডকে প্রোগ্রামিং করছে, রিপ্রোগ্রামিং করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, নেগেটিভ সেলফ টক গুলোকে পজিটিভে পরিণত করতে হবে। নেক্সট হচ্ছে সেলফ কম্পাশন। নিজের যে সেলফ কম্পাশন, এটা নিয়েও আমি ব্যাখ্যা করব। আর গ্রোথ মাইন্ডসেট, মাইন্ডসেট গ্রোথ করতে হবে। প্রজেক্টেড সেলফ থেকে বেরিয়ে এসে সেলফ আইডেন্টিটি গড়ে তুলতে হবে। আর মাইন্ডসেটের যে লিমিটিং বিশ্বাস, আত্মবিশ্বাসের অভাব, এই সব মাইন্ডসেটে ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে গ্রোথ মাইন্ডসেট করতে হবে, যে আমি নিজেকে গ্রো করতে পারি। আমি যত গ্রো করব, এই যে আমাদের এডমন্ড হিলারি, যিনি মানে কি বলবো, হিমালয়ের প্রথম আরোহী, সম্ভবত এডমন্ড হিলারি ছিলেন। ঠিক আছে, এই এডমন্ড হিলারি, তিনি বহুবার ফেল হয়েছেন হিমালয়ে উঠতে গিয়ে। তো ফেল হওয়ার পর তিনি যখন নিচে নেমে এসেছেন, হিমালয়ের দিকে তাকিয়ে বলছেন, হিমালয় তুমি গ্রো করতে পারো না, তুমি বাড়বে না, কিন্তু আমি নিজেকে গ্রো করতে পারি, আমি তোমাকে জয় করবই, তোমার শিখরে উঠবই। তো কত বড় কথা দেখুন, বাধা অনেক বড়, হিমালয়ের সমান, কিন্তু আমি তো নিজেকে গ্রো করতে পারি। তো যত বেশি গ্রো করবেন, মাইন্ডসেট যত বেশি গ্রোথ হবে, তত সাকসেসের লেভেল বড় হবে, তত এই আভ্যন্তরীণ শক্তির বিকাশ হবে, এবং আপনার যে বাধা, মেন্টাল ব্যারিয়ার্স গুলোকে তত সহজে ওভারকাম করতে পারবেন। নেক্সট আসছি, যেটা আমি বলেছিলাম এখানে, যে এই সরি, কানেক্ট ইয়োরসেলফ উইথ পোটেনশিয়াল। কি হয় দেখুন, আমাদের কি হয় জীবনে, নেগেটিভ ঘটনা আছে, প্রত্যেকের জীবনে নেগেটিভ ঘটনা আছে এবং বেশ কিছু পজিটিভ ঘটনা আছে। তো আমরা কি করি, এই পোটেনশিয়াল গুলো আমাদের মধ্যে আছে, নেগেটিভিটিও আছে, নেগেটিভ চিন্তা, নেগেটিভ পাস্ট এক্সপিরিয়েন্স সবকিছু আছে, আবার বহু কিছু পজিটিভ আছে। বেসিক্যালি আমরা কি করি, আমাদের পোটেনশিয়াল কেন আমরা উপলব্ধি করতে পারি না, তার কারণ আমরা কানেক্ট করি নেগেটিভিটির গুলোর সঙ্গে। আর যত নেগেটিভিটি গুলোকে আমরা, একটা নেগেটিভিটি দেখলাম আমাদের জীবনে অতীতে ঘটে গেছে, সেই নেগেটিভিটি আরেকটা নেগেটিভিটিকে ট্রিগার করে। আর সেগুলো যখন মনে রেগুলার বেসিসে চলতে থাকে, সেগুলো ছোট থেকে তার VAK, ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক, সেগুলো আরো স্পষ্ট হয় এবং সেটা আমাদের সামনে পাহাড় প্রমাণ হয়ে ওঠে, বেড়ে ওঠে। আর পজিটিভ যে জিনিসগুলো, সেগুলো ধীরে ধীরে ডিলিট হতে থাকে, আমাদের জীবনে যা কিছু পজিটিভ ঘটেছিল সেগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে, ডিলিট হতে থাকে। তো এই পোটেনশিয়াল তো আমাদের মধ্যেই আছে, কিন্তু আমরা যদি রেগুলার বেসিসে এই পজিটিভিটি গুলোর সাথে কানেক্ট করি, তাহলে এইগুলো নেগেটিভিটির তুলনায় বড় হতে থাকবে। নেগেটিভিটি গুলো তখন ধীরে ধীরে ধূলিসাৎ হতে থাকবে। ক্লিয়ার তো? এই জন্য আমি বললাম কানেক্ট ইউর পোটেনশিয়াল। পোটেনশিয়াল আপনার মধ্যে আছে, আমি আপনাকে পোটেনশিয়াল দিয়ে দেবো না, আমি আপনাকে পদ্ধতি দিতে পারি যে কি করে আপনার পোটেনশিয়ালকে রিয়েলাইজ করবেন, ইউজ করবেন। কিন্তু পোটেনশিয়াল সবকিছু, আমি বলছি না, ইউনিভার্স আমাদের মধ্যে সবকিছু দিয়ে পাঠিয়েছে,
খালি রিয়েলাইজেশনের অভাব, আমাদের এই শক্তিশালী মাইন্ডকে পরিচালনা করার অভাব। নেক্সট আমরা টেকনিকে যাব। ওকে, তো বলুন আপনি কেমন লাগলো এখন অব্দি সেশন? টেকনিক তো আমরা করবোই, আরো অনেক কিছু আলোচনা করব। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো। বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ। একদম একদম। চলুন আপনার কাছ থেকে আমি শুনবো যে কেমন লাগলো আজকের মোটামুটি সেশনের এন্ডের দিকে আমরা যাচ্ছি। আপনার অ্যাকচুয়ালি দেখুন, আমি পরিষ্কার বলছি, আপনি হ্যাঁ একটা ধরুন কাউকে মেসেজ দিতে হবে, যাদের কাছে এটা পৌঁছানো দরকার, তো কি মেসেজ আপনি দেবেন? হ্যাঁ। মেসেজ অ্যাকচুয়ালি আপনার নেটওয়ার্ক সম্ভবত ডিস্টার্ব করছে। হ্যালো, এবং হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার হ্যালো, ভিডিও। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার ভিডিওটা আসছে না। আর এই আহ, নেটটা খুব ডিস্টার্ব দিচ্ছে এখানে। আজকে আপনার আর নেটটা খুব ডিস্টার্ব করছে। যাই হোক, এবার এসেছে ভিডিও? হ্যাঁ, এবার আসছে। আচ্ছা। তো আমি বলছি আপনি একটু
তিন দিনে তো অনেকটাই বিষয় জানতে পারলাম, 3 দিনে অনেকটা বিষয় জানতে পারলাম। এবং এই জানার ফলে আগামী দিনে তো অবশ্যই আমার কাজে লাগবে, কিন্তু আমার যেটা ইচ্ছা আপনার কাছে এই বিষয়গুলো আগামী দিনে আরো পুরোটা জানা, এটাই আমার মূল লক্ষ্য। এবং সেটা জানার পরে আমি যে বাচ্চাগুলোর কথা বলেছিলাম আপনাকে, তাদেরকে সেই সুস্থ পথে ফিরিয়ে আনা, তাদের মা বাবাকে সঠিক দিক নির্দেশ করা, এটাই আমার লক্ষ্য এই বাহ, জায়গাটা। বাহ। এবং আপনি আমাকে